সমাজটা অনেক বেশি অস্থির হয়ে পড়েছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়। প্রফেসর ইউনূসের সময় সারা দেশে মবের রাজত্ব কায়েম করা হয়েছিল। শেখ হাসিনা সরকারের পতনের পরে 3 দিন কোনো সরকার ছিল না, কিন্তু 8 তারিখে প্রফেসর ইউনূস শপথ নেওয়ার পরে আমরা ভেবেছিলাম যে পরিস্থিতির নাটকীয় উন্নতি ঘটবে। কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতায় যখন দেশে মব হওয়া শুরু করলো, সেই 5 তারিখ থেকে যে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে, তারপরে 3 দিন পরেও সেটা যখন অব্যাহত থাকলো এবং পুরো 1.5 বছর জুড়েই এটা অব্যাহত থাকলো, হত্যা, রাহাজানি, ছিনতাই, চুরি, মব, একের পর এক ঘটনাগুলো ঘটছিল। আমরা প্রত্যাশা করেছিলাম যে নির্বাচিত সরকার যখন আসলো তখন এগুলোর লাগাম টেনে ধরা যাবে। অস্বীকার করার উপায় নেই যে লাগাম কিছুটা টেনে ধরা গেছে, কিন্তু পুরোটা থামানো যায়নি। ওই যে 5 তারিখে শুরু হয়েছে বিরোধী মতকে দমন করা, পেলেই মেরে ফেলা কিংবা মব করা, অর্ধমৃত করা, এই ব্যাপারগুলো চলছিল। আমরা পরিপূর্ণভাবে সেই ব্যাপারগুলো থেকে মুক্তি পেতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে কিছু কিছু ঘটনা বারবার হতাশ করছে। শুধুমাত্র আওয়ামী লীগ করেন এই পরিচয়ের কারণেই যদি কাউকে জীবন দিতে হয়, তাহলে সেটা গণতান্ত্রিক দেশে প্রত্যাশিত নয়। তেমনই একটা ঘটনা এবার ভৈরবে ঘটেছে, এবং এই ঘটনাগুলো যখন ঘটছে তখন গণমাধ্যমে যেভাবে খবর উঠে আসছে, সেই খবরের ভাষা নিয়েও এক ধরনের সমালোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে যে গণমাধ্যমগুলো কি এই আওয়ামী লীগের ব্যাপারে এক ধরনের নিষিদ্ধ তকমা দিয়ে এই অপরাধগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে যারা করছে তাদের অপরাধগুলোকে এক ধরনের বৈধতা দিতে চাইছে। সেই প্রশ্নও তুলছেন বাংলাদেশের বরেণ্য সাংবাদিকরা। চলুন একটু ভৈরবে যাই। যুবলীগের এক নেতাকে কিভাবে মেরে ফেলা হলো সেই রোমহর্ষক ঘটনাটা একটু জেনে দেখি, এবং গণমাধ্যমে খবর প্রকাশের ভাষাটা কেমন সমালোচিত হচ্ছে সেটাও একটু দেখি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভৈরবের কথা। ভৈরবে যুবলীগের এক নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেরকম একটা খবর এসেছে, এবং খবর যখন গণমাধ্যমে এসেছে, গণমাধ্যমের ভাষা নিয়েও হচ্ছে সমালোচনা। চলুন একটু খবরটা আগে জানি, তারপরে কি সমালোচনা হচ্ছে সেগুলোতে যাব। প্রথম আলোর বাংলাদেশের নাম্বার 1 বলা যায়, নাম্বার 1 কিংবা নাম্বার 2 পত্রিকা, তারা বলছে ভৈরবে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা ও সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা। কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা, এভাবে বলা হয়েছে। ঠিকই বলেছে, তাদের তো কার্যক্রম নিষিদ্ধই আছে। কিশোরগঞ্জের ভৈরবে আলামিন, যার বয়স 40 বছর, নামের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এখানে ওই দুর্বৃত্ত বলা হচ্ছে। রোববার দিবাগত রাত 12টার পরে পৌর শহরের টিনপট্টি এলাকায় এই হামলার ঘটনা ঘটে, অর্থাৎ গত রাতে এই ঘটনা ঘটেছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রাতেই নেওয়া হয়। রাত 3টার পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আল আমিন ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ছিলেন। তিনি সারের ব্যবসা করতেন। ভৈরব বাজারে তার রিভার ভিউ নামে একটি আবাসিক হোটেলও আছে। পরিবারের সদস্যরা বলছেন, আলামিন পৌর শহরের আড়াই ব্যাপারী বাড়ির জসিমউদ্দিনের ছেলে। তিনি যুবলীগের সক্রিয় রাজনীতির সঙ্গে ছিলেন। 2024 সালে 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। তিনি দুবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারেও ছিলেন। বর্তমানে জামিনে ছিলেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি অনেকটা আড়ালে জীবনযাপন করতেন। কয়েক বছর ধরে আলামিন পৈতৃক বাড়িতে থাকতেন না। স্ত্রী ও সন্তানদের নিয়ে শহরের রানীবাজার এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। রাত 11:30টার দিকে আলামিন তার ব্যবসা প্রতিষ্ঠান রিভারভিউ হোটেলে ছিলেন। রাত 11:50 দিকে তিনি মোটরসাইকেল নিয়ে হোটেল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হন। বাসার সড়কে ঢুকে কিছু দূর যাওয়ার পর দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে। এরপর তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। আলামিনের মাথায় একাধিক আঘাতের চিহ্ন ছিল। তার একটি পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। এতে প্রচুর রক্তক্ষরণও হয়েছে। রগ কাটা সিম্বলটা কাদের খুব সহজেই বোঝা যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান, পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। রাত ৩টার পরে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, আলামিনের বাসায় যাওয়ার সড়কটি রাতে বেশ নির্জন থাকে। চিৎকার শুনে এসে দেখতে পান কয়েকজন চলে যাচ্ছে। আলামিন সড়কে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন, তার মাথা ও মুখ রক্তে লাল হয়ে গিয়েছিল, ফলে তাকে প্রথমে চেনা যায়নি। রাত 11:40 স্বামীর সঙ্গে সর্বশেষ কথা হয় বলে জানান তার স্ত্রী তানিয়া খানম। তখন আলামিন তাকে জানান তিনি হোটেলে আছেন, 5 মিনিটের মধ্যে বাসায় ফিরবেন। তাকে রাতের খাবার প্রস্তুত রাখতে বলেন। তাকে কেন কারা মেরেছে তিনি ধারণা করতে পারছেন না। ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান এই খবরের সত্যতা স্বীকার করেছেন। এখন এই যে বলা হচ্ছে যে মানে এই ঘটনা ঘটেছে এবং গণমাধ্যমও এটাকে নিষিদ্ধ কার্যক্রম, নিষিদ্ধ যুবলীগের কর্মী নেতা এভাবে উপস্থাপন করছে এবং এই মানে ন্যারেটিভটারই সমালোচনা করছেন বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক জয় মামুন। জয় মামুন এই প্রথম আলোর এই ফটোকার্ডটা শেয়ার করে ফেসবুকে কি লিখেছেন দেখুন তার পোস্টটা। তিনি বলছেন, এই সংবাদ শিরোনামে কার্যক্রম নিষিদ্ধ শব্দযুগলের তাৎপর্য কি? এতে কি কুপিয়ে হত্যা করার অপরাধ একটু কমে? অর্থাৎ গণমাধ্যম এখন যেভাবে ন্যারেটিভ তৈরি করছে সেই ন্যারেটিভের সমালোচনা করছেন জয় মামুন। যদিও জয় মামুনকে গত 2 বছর ধরে আওয়ামী লীগের দোসর ট্যাগ দেওয়ার চেষ্টা চলছে। কিছুদিন আগে একটা রেস্টুরেন্টে তিনি, মেহের আফরোজ শাওন, আরেকজন কে যেন খাওয়া দাওয়া করছিলেন, সেখানে তাদেরকে মানে ওই তৌহিদি জনতা কিংবা মব ঘিরে ধরেছিল। সেই ব্যাপারগুলোও আমরা দেখেছি। তাদের নামে অভিযোগ ছিল তারা সরকার বিরোধী ষড়যন্ত্র নাকি হোটেলে খাচ্ছেন আর করছেন, এরকম ব্যাপার আমরা দেখেছি। যাই হোক, জয় মামুনকে আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হয়েছে। জয় মামুনকে যদিও আমরা আওয়ামী লীগের আমলে গণভবনে বেশ মাঝে মাঝেই যেতে দেখেছি, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে সেলফি তুলেছেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তুলে ফেসবুকে দিয়েছেন। সেই কারণে তার আওয়ামী লীগ ট্যাগ পাওয়ার একটা ব্যাপার থাকতেই পারে, কিন্তু আমরা জানি না তিনি সত্যিই আওয়ামী লীগ করতেন কিনা। আওয়ামী লীগ আমলে বহু সাংবাদিকের বিরুদ্ধেই তো অভিযোগ রয়েছে, কিন্তু এখন পর্যন্ত জয় মামুনের বিরুদ্ধে তো স্পেসিফিক কোনো অভিযোগ কেউ দিতে পারছেন না। যাই হোক, সেটা আলোচনা করা মুখ্য বিষয় নয়। জয় মামুনের এই সমালোচনাটা হয়তো অনেকেই নেগেটিভভাবে নেবেন, কিন্তু খুবই সফটলি যদি গণমাধ্যমের এই ন্যারেটিভগুলো, বিশেষ করে এত বড় একটা হত্যাকাণ্ডের ঘটনাতে তখনও আপনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ এটা বলে কি যে ঘটনাটা ঘটেছে কিংবা যারা ঘটিয়েছে তাদের অপরাধটা একটু কমানোর চেষ্টা করছেন, এটা যে কারো প্রশ্ন আসতে পারে। হয়তো সময়ের প্রেক্ষাপটে এই প্রশ্নটাও অপরাধ হতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমার মনে হয় যে সংবাদ মাধ্যম, বাংলাদেশের সংবাদ মাধ্যম তার নিরপেক্ষ ক্যারেক্টারটা বহু আগে, শুধুমাত্র এখন না কিংবা ডক্টর ইউনূসের আমলে না, বহু আগেই তার নিরপেক্ষ ক্যারেক্টারটা হারিয়ে ফেলেছে। প্রথম আলোকে আমরা খুবই নিরপেক্ষ একটা প্ল্যাটফর্ম হিসেবেই জানতাম। আওয়ামী লীগ সরকারের সঙ্গে তাদের অনেক সমস্যা ছিল, সরকার বিরোধী অনেক নিউজ করত, খুবই শক্ত অবস্থান নিত, কিন্তু কেন যেন ডক্টর ইউনূসের আমল আসার পরে তাদের এই সরকারের বিভিন্ন অপকর্ম নিয়ে শক্ত অবস্থানে একটা বড় পরিবর্তন ঘটল। কেন ঘটলো আমরা জানি না। দর্শক, এই সামগ্রিক ব্যাপারে আপনার কি মনে হয় জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।